বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসম সরকার 18,662 কোটি টাকার গহপুর নুমলীগড় আন্ডার ওয়াটার টানেল প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া আগামী জুলাই মাসে শুরু হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 5 বছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গহপুর ও নোয়ালীগড়ের বর্তমান 240 কিলোমিটার পথ কমে মাত্র 34 কিলোমিটার হবে এবং যাতায়াতের সময় 6 ঘন্টা থেকে নেমে আসবে প্রায় 20 মিনিটে। ব্রহ্মপুত্রের নিচে নির্মিত এই মেগা প্রকল্পে পৃথক সড়ক ও রেল টানেল থাকবে। এটি উত্তর অসম, অরুণাচল প্রদেশ এবং সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পটিকে স্বাগত জানিয়েছেন গহপুরের বিধায়ক উৎপল বরা সহ বিভিন্ন মহল। নগাঁওয়ের বেবিজিয়ার একটি নেশামুক্ত কেন্দ্রে ভাস্কর ডেকা নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত যুবক ডিমৌ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পরিবারের অভিযোগ, ডিভাইন অ্যাওয়েকেনিং ওয়েলনেস সোসাইটি নামের কেন্দ্রটিতে চিকিৎসার নামে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে দাবি পরিবারের। ঘটনায় মৃতের স্ত্রী বর্ষা দেবী বেবিজিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অসমের সেচ, কৃষি ও সংসদীয় বিষয়ক মন্ত্রী পীযূষ হাজারিকা নয়াদিল্লিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অসমের জলসেচ সম্ভাবনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের কৃষকদের মাঠে পর্যাপ্ত জল সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাস দেন। এই বৈঠকের ফলে কেন্দ্রীয় সহায়তায় অসমে নতুন সেচ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে, যা রাজ্যের লক্ষাধিক কৃষকের উপকারে আসবে। নিট ইউজি 2026 পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। 21 জুন পুনরায় অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষার আগে দেশ জুড়ে সাময়িকভাবে টেলিগ্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিএ জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনায় টেলিগ্রামের অপব্যবহারের অভিযোগ ওঠায় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক 22 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া প্রশ্নপত্র নিরাপদে পৌঁছতে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনা করা রয়েছে। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় পৌঁছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয় শ্রীরাম ও মোদী মোদী স্লোগানে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। ইউরোপ সফরের সময় এই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, 1993 সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সরকারি সফর অনুষ্ঠিত হচ্ছে স্লোভাকিয়ায়। মোদীকে স্বাগত জানাতে ব্রাতিস্লাভার রাস্তায় বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় সমবেত হন। উত্তরাখণ্ডের মসৌরিতে মধুচন্দ্রিমা কাটাতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে দিল্লির তথ্য প্রযুক্তি কর্মী রাধা গায়ত্রীর। স্বামী সৌম্য শ্রীচরণের সঙ্গে 14 জুন একটি হোমস্টেতে উঠেছিলেন তিনি। স্বামীর দাবি, গভীর রাত পর্যন্ত দুজনে মদ্যপান করার পর ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম ভেঙে তিনি স্ত্রীকে ঘরের মেঝেতে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে রক্তের দাগ, 2টি খালি মদের বোতল এবং অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। রাধা ও সৌম্যের বিয়ে হয়েছিল গত বছরের নভেম্বরে। একটু খুন নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদের মার্কিন কনসুলেট সংলগ্ন একটি সড়কের নাম ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ রাখার ঘোষণা করেছে। আগামী 23 জুন থেকে নতুন নাম কার্যকর হবে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানান, এর মাধ্যমে তেলেঙ্গানা আমেরিকা সম্পর্ক আরো জোরদার হবে। সিদ্ধান্তটি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, হায়দ্রাবাদের জন্য ট্রাম্পের অবদান কি। উল্লেখ্য, সম্প্রতি জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত। সেই ঘটনার পরই ট্রাম্পের নামে রাস্তা নামকরণের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান দাবি করেছেন, দিল্লি বিমানবন্দরে আটকে রাখার প্রতিবাদে অনুমতি পাওয়ার পরও তিনি ভারতে প্রবেশ না করে ঢাকায় ফিরে যান। তিনি বলেন, বর্তমান বাংলাদেশ সরকার জনাদেশপ্রাপ্ত।
এই বার্তা দিতেই তার এই সিদ্ধান্ত। তবে ভবিষ্যতে ভারতের পক্ষ থেকে যথাযথ আমন্ত্রণ পেলে সফরে যেতে আপত্তি নাই বলেও জানান তিনি। ইরানের পরমাণু কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ খতিয়ে দেখতে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে এ বিষয়ে ইরান সম্মত হয়েছে। ভ্যান্সের মতে পর্যবেক্ষকরা ইরানের পরমাণু স্থাপনা ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভান্ডার পরীক্ষা করবেন। এরপর ইউরেনিয়াম নিষ্ক্রিয় বা অপসারণের বিষয়ে পরবর্তী আলোচনা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকবে না। চূড়ান্ত শান্তি ও পরমাণু চুক্তি আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হওয়ার কথা। সেখানে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।